আজকে আমরা ভারতের জলবায়ুর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করব। এর আগের দিনের যে অংশটুকু আমরা পড়েছি তার পর থেকে দেখো যে আমরা আজকে কি কি পড়তে চলেছি। মূলত দুটি বিষয় আজকে আমাদের এই ভার্চুয়াল ক্লাসে আলোচনার মধ্যে থাকবে। তার একটি হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক আর আরেকটি হচ্ছে ভারতের ঋতুচক্র। এখানে আবার তোমাদের স্মরণ করিয়ে দেব যে এটা ভালো করে বুঝতে গেলে তোমাদের কিন্তু বায়ুমণ্ডলের যে চতুর্থ পর্বের দ্বিতীয় বিভাগের যে ভার্চুয়াল ক্লাসটা সেটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এর আগের ক্লাসে একটা পিডিএফ লিঙ্ক দিয়েছিলাম, ক্লাসের লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কটা আজকেও দেওয়া থাকছে। আজকের ক্লাসের যে ডেসক্রিপশন বক্স নিচে সেখানেও কিন্তু দেওয়া থাকছে, তোমরা ওইটা আরেকবার ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে তাহলে তোমাদের আজকের যে আলোচনার যে দুটি বিষয়, অর্থাৎ একটি হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রক আর আরেকটি হচ্ছে ভারতের ঋতুচক্র, এই দুটো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো আমরা চলে যাই আজকের মূল আলোচনায়, যেটা হচ্ছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক। অন্যান্য যে সমস্ত নিয়ন্ত্রকগুলো রয়েছে, তৃতীয় দেখো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির সাথে জলবায়ুর প্রধান উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। উচ্চতাজনিত কারণে সিন্ধু গাঙ্গেয় সমভূমির থেকে এই জন্যই হিমালয় ও উপদ্বীপীয় মালভূমির উঁচু স্থানগুলি সারা বছরই শীতল থাকে। আবার মৌসুমী বায়ুর সাথে আড়াআড়িভাবে থাকায় পশ্চিমঘাট পর্বতমালা বা হিমালয় পর্বতশ্রেণী বা উত্তর পূর্বের যে উচ্চভূমি সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও মৌসুমী বায়ুর সাথে শুধুমাত্র সমান্তরাল অবস্থানের জন্য আরাবল্লী পর্বত কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে না। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভূমিরূপ ভারতের জলবায়ুকে প্রভাবিত করছে। কিভাবে করছে না, একদিকে আমরা দেখছি যে উচ্চতাজনিত কারণে পার্বত্য অঞ্চলে ঠান্ডা হচ্ছে, যেমন হিমালয় পার্বত্য অঞ্চল বা আমাদের যে দক্ষিণ ভারতের যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলো উচ্চতাজনিত কারণে সিন্ধু গাঙ্গেয় সমভূমির সমতলীয় যে অঞ্চল তার থেকে সেখানকার উষ্ণতা কিন্তু অনেকটাই কম। এটা উচ্চতাজনিত কারণ, আমি একটু আগেই বললাম। আর দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয় পর্বত বা উত্তর পূর্বের যে গারো, খাসিয়া, জয়ন্তিয়া যে পাহাড়গুলো রয়েছে তারা কিন্তু কিছুটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে। তার কারণ এরা মৌসুমী বায়ুর গতিপথের সাথে আড়াআড়িভাবে অবস্থান করার ফলে মৌসুমী বায়ু সরাসরি গিয়ে সেই সমস্ত পর্বতশ্রেণীগুলোতে ধাক্কা খাচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার ভারতের উত্তর পশ্চিম দিকে যে আরাবল্লী পর্বত রয়েছে সেই আরাবল্লী পর্বত কিন্তু এই সুবিধাটা প্রদান করতে পারছে না। তার কারণ আরাবল্লী পর্বতটা কিন্তু মৌসুমী বায়ুর প্রবাহের সাথে সমান্তরালে অবস্থান করার ফলে এই পর্বতটা মৌসুমী বায়ুকে বাধা দিতে না পারার কারণে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তার ফলে ওই অঞ্চলে তোমরা জানো যে আরাবল্লীর পর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পশ্চিম দিকে থর মরুভূমি অঞ্চল। তো সেই জায়গাটা কিন্তু ক্রমশ শুষ্ক অঞ্চলে পরিণত হয়েছে। এরপরে দেখো সমুদ্র সান্নিধ্য, অর্থাৎ সমুদ্রের কতটা কাছাকাছি আছে জায়গা তার উপরেও কিন্তু জলবায়ু নির্ভর করে। যে দক্ষিণ ভারতের 3 দিক সাগর বেষ্টিত থাকায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু মৃদুভাবাপন্ন হয়। মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রকোপও দেখা যায়। কিন্তু উত্তর বা উত্তর পশ্চিম ভারত সমুদ্র থেকে বহু দূরে থাকায় এখানকার জলবায়ু কিন্তু কিছুটা মহাদেশীয় প্রকৃতির বা চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। এটাও তোমরা মোটামুটি বুঝতে পারছো আশা করি। এখানে কোনো শক্ত কিছু বিষয় নয় জিনিসটা বোঝার জন্য। সুতরাং আমি তার পরের পয়েন্টে চলে যাচ্ছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী যে নিয়ন্ত্রক সেটি হলো কিন্তু এই মৌসুমী বায়ু। কারণ ভারতের জলবায়ু পুরোটাই কিন্তু এই মৌসুমী বায়ু কেন্দ্রিক বা মৌসুমী বায়ুকে কেন্দ্র করেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বা গ্রীষ্ম মৌসুমী যেমন প্রচুর বৃষ্টিপাত ঘটায়, বর্ষা ঋতুর সৃষ্টি করে, তেমনি উত্তর পূর্ব মৌসুমী বা শীত মৌসুমী ভারতে শুষ্ক অবস্থার সৃষ্টি করে। ভারতের ঋতু পরিবর্তন, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতি সরাসরি নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর আগমন ও
প্রত্যাগমনের মাধ্যমে। আমরা এর পরেই যখন ভারতের ঋতুচক্র পড়ব, তখন আমরা এই মৌসুমী বায়ুর প্রভাব কতটা, যেখানে আমরা দেখব যে ভারতের যে 4টে মূল ঋতু রয়েছে, সে 4টে ঋতুর সাথেই কিন্তু কোনো না কোনোভাবে মৌসুমী বায়ুর যুক্ত রয়েছে বা মৌসুমী বায়ুর প্রভাব সেখানে থাকছে। এখানে দেখো যে দুটো মৌসুমী বায়ুর কথা বলা হলো, একটা হচ্ছে গ্রীষ্ম মৌসুমী আর একটা হচ্ছে শীত মৌসুমী। বাঁদিকে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নিচে লেখাই রয়েছে সামার, অর্থাৎ এইটা হচ্ছে গ্রীষ্ম মৌসুমী বায়ুর গতিপথকে দেখানো হয়েছে, যেটাকে আমরা বলে থাকি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর ডান দিকে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু সমুদ্র থেকে উত্থিত হচ্ছে, এ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। উল্টো দিকে শীতকালে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, সেটা মূলত স্থলভাগ থেকে যেহেতু প্রবাহিত হয়ে আসছে, সুতরাং এই বাতাস কিন্তু মূলত শুষ্ক প্রকৃতির, যে কারণে কিন্তু এই সময় বৃষ্টিপাত হয় না। অন্যান্য যে সমস্ত নিয়ন্ত্রকগুলো রয়েছে, যেমন জেট বায়ু, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে পৃথিবী বেষ্টনকারী তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহকে বলা হয় জেট বায়ু। দক্ষিণ এশিয়ায় দু ধরনের জেট বায়ু প্রবাহ মৌসুমী বায়ুর উৎপত্তিকে প্রভাবিত করে। এখানেই তোমাদের একটুখানি বলে রাখি যে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে চতুর্থ যে ভার্চুয়াল ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম বেশ কিছু মাস আগে, সেই ক্লাসটা তোমরা আরেকবার কিন্তু চালিয়ে দেখবে। সেখানে কিন্তু জেট বায়ু প্রবাহ নিয়ে, জিওস্ট্রফিক বায়ু প্রবাহ নিয়ে বিস্তৃত আলোচনা করা রয়েছে। সুতরাং আমি সেই বিস্তারিত আলোচনায় দ্বিতীয়বার আর যাচ্ছি না, সুতরাং সেটা তোমরা এখানে দেখে নেবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। সুতরাং পারলে তোমরা আরেকবার সেই জায়গাটা দেখে নেবে এবং আরেকবার ঝালিয়ে নেবে। দুরকম জেট বায়ুর কথা এখানে বলা হলো, যে দুরকম জেট বায়ু আমাদের ভারতের জলবায়ুকে, বিশেষ করে মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। তার একটি হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বা ইস্টার্লি জেট, আর একটা হচ্ছে পশ্চিমা জেট বা ওয়েস্টার্লি জেট। ক্রান্তীয় পূবালি জেটের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে উপক্রান্তীয় জেট উত্তর দিকে সরে গেলে ক্রান্তীয় পূবালি জেট ভারতের মাঝ বরাবর নিম্নচাপ অক্ষের সৃষ্টি করে, যা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ভারতে প্রবেশ করতে সাহায্য করে এবং বর্ষাকালের সূচনা ঘটায়। অর্থাৎ এই যে ইস্টার্লি জেট অর্থাৎ পূবালি জেট, এই পূবালি জেট কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ভারতীয় উপমহাদেশের দিকে ক্রমশ আকর্ষিত করে তাকে কিন্তু মূল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সাহায্য করছে। আর পশ্চিমা জেট অক্টোবর মাস নাগাদ পশ্চিমা জেট উত্তর ভারতে অবস্থান করে উচ্চচাপের সৃষ্টি করলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ পশ্চাৎপসরণে বাধ্য হয় এবং ভারতে শরৎকালের সূচনা ঘটে। অর্থাৎ পশ্চিমা জেটের প্রভাবে আবার দেখা যায় যে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ দুর্বল হতে থাকে এবং তার জায়গায় উত্তর পূর্ব মৌসুমী বায়ু তার জায়গা আস্তে আস্তে দখল করতে থাকে এবং এই সময়টাকেই আমরা ভারতের শরৎকাল বলে থাকি। সুতরাং এটাও কিন্তু ভারতের জলবায়ুর একটা অন্যতম নিয়ন্ত্রক পশ্চিমা জেট। এরপরে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত আরেকটি নিয়ন্ত্রক। গ্রীষ্ম ও শরৎকালে আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বা সাইক্লোন উপকূল অঞ্চলে আছড়ে পড়ে একটানা বেশ কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টি ঘটায়। আবার মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে বঙ্গোপসাগরের উপকূলীয় রাজ্যগুলিতে আশ্বিনের ঝড় নামক ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়, যা ভারতের জলবায়ুর ওপরে কিন্তু প্রভাব ফেলে। গ্রীষ্মকাল এবং শরৎকালে আমরা এই ধরনের সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখেছি। আমরা বিগত কয়েক মাস আগে মে মাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমফান বলে এই ধরনের একটি ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যায় এবং তার ফলে চারদিক লণ্ডভণ্ড হয় এবং বহু অঞ্চল প্লাবিত হয় এবং বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এই ধরনের সাইক্লোন বা ঘূর্ণিঝড় এটা কিন্তু নতুন নয়। এই ধরনের ঘূর্ণিঝড় কিন্তু এর আগেও বহুবার এসেছে আমাদের আরব সাগরীয় উপকূলে এবং বঙ্গোপসাগরীয় উপকূলে। তো এটাও কিন্তু ভারতের জলবায়ুর একটা অন্যতম
নিয়ন্ত্রক। এখানে আমরা জেট বায়ু আর মৌসুমী বায়ুর যে সম্পর্ক সেটা নিয়ে এখানে একটুখানি ছবির আকারে এটাকে দেখানো হয়েছে। এটা হচ্ছে বাঁ দিকের ছবিটা হচ্ছে এখানে ওয়েস্টার্লি জেট দেখানো হয়েছে। ওয়েস্টার্লি জেট আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে তার দিকে আকর্ষিত করছে, আস্তে আস্তে মৌসুমী বায়ুটা এই দিক থেকে প্রবেশ করছে। আর ইস্টার্লি জেট থাকার কারণে আস্তে আস্তে তখন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা কিছুটা দুর্বল হচ্ছে, এবং এখানেও তার একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন এখানে করা হয়েছে যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট অর্থাৎ ক্রান্তীয় পূবালি জেট এবং পশ্চিমা জেট যেটা ওপর দিকে রয়েছে সাবট্রপিক্যাল জেটের কথা বলা হয়েছে, এই দুটো কিভাবে প্রবাহিত হচ্ছে। তার সাথে সোমালি জেট বলে আরেকটি বিষয় রয়েছে, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুমী বায়ু সৃষ্টির ক্ষেত্রে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সৃষ্টির ক্ষেত্রে। তো এগুলোর জন্য কিন্তু আমি আবার বলছি, তোমরা বায়ুমণ্ডলের যে চতুর্থ ভার্চুয়াল ক্লাস, সেই চতুর্থ ভার্চুয়াল ক্লাসটা আরেকবার একটুখানি দেখে নেবে। পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি নিয়ন্ত্রক। শীতকালে সুদূর ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রূপে হাজির হয় আমাদের ভারতে। এর ফলে উত্তর ও পশ্চিম ভারতে একটানা বেশ কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হয় এবং তাপমাত্রাও কিন্তু এই সময় কমে যায়। এরপরে দেখো এল নিনো আর লা নিনা বলে দুটি সমুদ্র স্রোতের প্রভাবের কথা বলা হয়েছে। এদের প্রভাবটা কিন্তু গ্লোবাল বেসিসে হয়, অর্থাৎ পৃথিবী জুড়ে এরা কিন্তু জলবায়ুকে কিছুটা ওলট পালট করে দিতে সক্ষম হয়, যার আওতার মধ্যে কিন্তু আমরাও পড়ে যাচ্ছি। তার ফলে আমাদের এখানে জলবায়ু স্বাভাবিক অন্যান্য বছরগুলোতে যেরকম হওয়া উচিত, এই এল নিনো বা লা নিনার বছরগুলোতে কিন্তু তার কিছুটা ব্যতিক্রম আমরা দেখতে পাই। তো এল নিনোর ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বছরগুলিতে ইকুয়েডর, পেরু, চিলি উপকূলে দক্ষিণমুখী উষ্ণ এল নিনো স্রোত প্রবাহিত হয়, সেই বছরগুলিতে ভারত মহাসাগরীয় উচ্চচাপ বলয়টি শক্তিশালী হতে না পেরে দক্ষিণ পূর্ব এশিয়াতে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এর ফলে ওই বছরগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালটাও কিন্তু একটানা হয় না, যেটাকে আমরা মনসুন ব্রেক বলে থাকি আর কি। সেই জিনিসটা দেখতে পাওয়া যায় এবং এর সরাসরি প্রভাব পড়ে ভারতের কৃষি ব্যবস্থার উপরে। অর্থাৎ এল নিনো যে বছরগুলোতে হবে সেই বছরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা মূলত আমাদের ভারতবর্ষে বর্ষাকালের সূচনা ঘটায়, সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। তার ফলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটাই কমে যায়। উল্টো দিকে দেখো লা নিনা, শীতল লা নিনা সমুদ্র স্রোত মৌসুমী বায়ুকে আবার সক্রিয় করে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে মূলত আমাদের ভারতে। এই সময় ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাবও ঘটে, ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যায় এই সময়, এবং এর ফলে অতিবর্ষণ এবং বন্যাজনিত সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে তোমরা দেখতে পেলে যে এল নিনো আর লা নিনা দুটো ভিন্নভাবে হলেও ভারতের জলবায়ুকে কিন্তু তাদের মতন করে প্রভাবিত করছে। এখানে এই দুটি বিষয়কে একটুখানি ছবির মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে বাঁ দিকেটা দেখো, একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা, একদম বাঁ দিকে এই অংশটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এবং তারপরে এই যে তুর্কি, সিরিয়ার মধ্য দিয়ে, ইরাকের মধ্য দিয়ে, ইরানের মধ্য দিয়ে এই বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এবং যেহেতু পশ্চিম দিক থেকে এই বাতাস আসছে এবং শীতকালে এই বাতাস আসছে, যার জন্য এই বাতাসকে আমরা বলছি পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিম দিকে আগত বাতাস। এবং এই বাতাস আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম অংশে কিন্তু প্রবেশ করছে, এবং তার ফলে 10 থেকে 25 সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত এই সময় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শীতকালে আমরা দেখতে পাচ্ছি। তো এইটার একটা ছবি তোমরা দেখলে। আর ডান দিকে এল নিনোর যে অবস্থাটা সেটা এখানে একটু করে দেখানো হয়েছে। ওপরের ছবিটা হচ্ছে স্বাভাবিক বছরগুলোতে যা থাকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আর যে বছরটা এল নিনো হয় সেই বছরটাতে কিরকম থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন দিয়ে। এখানে শীতল সমুদ্র স্রোত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, আর এখানে কিন্তু উষ্ণ সমুদ্র স্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এল নিনোর বছরগুলোতে। এবং এই বিষয়টাই কিন্তু
এই অঞ্চলে অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জলবায়ুর ওপরে কিন্তু একটা গভীর প্রভাব তৈরি করে, যেটা আমরা একটু আগেই বললাম যে এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অনেকটাই আমাদের ভারতে দুর্বল হয়ে পড়ে। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনার তৃতীয় ভাগে, যেটির বিষয় হচ্ছে ভারতের ঋতুচক্র। এখন ভারতের ঋতুচক্র মানে আমরা এখানে ভারতের ঋতুকে 4টে ভাগে ভাগ করছি। একটা বছরকে অর্থাৎ 12টা মাসকে আমরা মূলত উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে সামঞ্জস্যপূর্ণ কয়েকটা ভাগে যখন আমরা ভাগ করি, তার এক একটা ভাগকে আমরা এক একটা ঋতু হিসেবে চিহ্নিত করি। এটা তোমরা নিচের দিকের ক্লাসে তোমরা পড়ে এসেছো, এবং তার ভিত্তিতে আমরা ভারতের যে ঋতুগুলো রয়েছে তাকে আমরা মূলত এই 4টে অংশে ভাগ করছি, এবং কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এই ঋতুগুলো সক্রিয় থাকে ভারতে সেটারও কিন্তু একটা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা প্রথমেই শুরু করছি গ্রীষ্মকাল থেকে। এটাকে বলা হয় প্রাক মৌসুমী কাল, মৌসুমী বায়ুর আসার আগের অবস্থা। মধ্য মার্চ থেকে মধ্য জুন এই হচ্ছে সময়কাল, ব্যাপ্তি হচ্ছে 3 মাস, মধ্য মার্চ থেকে মধ্য জুন। তারপরেই আসছে বর্ষাকাল, যেটা মৌসুমী বায়ুর আগমনকাল, যেটা মধ্য জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, 3.5 মাস তার ব্যাপ্তি। তারপরেই আসছে শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল। আস্তে আস্তে মৌসুমী বায়ু এবার রিট্রিট করছে, সেটা মাত্র 2 মাস, অক্টোবর এবং নভেম্বর মাস 2 মাস। তারপরেই দেখো শীতকাল আসছে বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কাল, যেটা ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত 3.5 মাস। তোমরা এটাকে যোগ করে দেখবে 12 মাস হচ্ছে। তাহলে এই 12 মাসকে আমরা 3 মাস, 3.5 মাস, 2 মাস এবং 3.5 মাস, মোট এই 12 মাসকে এইরকম ভাবে আমরা 4টে ভাগে আমরা ভাগ করলাম। এবার এই 4টে ভাগ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে দেখে নেব যে সেই সময় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো বা তার প্যারামিটারগুলো কিরকম থাকে। প্রথমেই দেখো গ্রীষ্মকাল, যেটাকে আমরা প্রাক মৌসুমী কাল বলছি। স্থায়িত্ব আমরা একটু আগে দেখে এলাম যে মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, 3 মাস পর্যন্ত। উষ্ণতা এই সময় বলা হচ্ছে যে গড় উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পাঞ্জাব হরিয়ানাতে 45 ডিগ্রি এবং ডেকান ট্রাপ অঞ্চলে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, যদিও ভারতের উপকূল ভাগ এবং হিমালয় অঞ্চলে এই সময় কিন্তু তাপমাত্রা কমই থাকে। বায়ুর চাপ কি বলা হচ্ছে যে অধিক উষ্ণতার জন্য সারা ভারতেই এই সময় একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়, যার মধ্যে আবার রাজস্থানে গভীর নিম্নচাপ কক্ষ গড়ে ওঠে। এটা কিন্তু বর্ষাকালের সূচনা তৈরি হচ্ছে। বর্ষাকালকে আস্তে আস্তে স্বাগত জানানোর জন্য এই রকম নিম্নচাপ কক্ষ রাজস্থান অঞ্চলে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ এই অঞ্চলটায়। চতুর্থ হচ্ছে বায়ু প্রবাহ। এই সময়ে ভারতের বিভিন্ন অংশে স্থানীয় বায়ুর প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। কি কি না, উত্তর পশ্চিম ভারতে এই সময় উষ্ণ ও শুষ্ক লু বায়ু একটা তাপপ্রবাহের সৃষ্টি করে। এই লু বায়ুর ফলে কিন্তু উত্তর ভারত এবং মধ্য ভারতে কিন্তু বায়ুর তাপমাত্রা বিশেষ করে দুপুরের দিকে 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাফেরা করে। রাজস্থানে এই সময় আঁধি নামক ধূলিঝড়ের সৃষ্টি হয়। আর পূর্ব ভারতে, ভারত সহ পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের প্রাদুর্ভাব কিন্তু এই সময় আমরা দেখতে পাই। বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সময় ভারত মূলত শুষ্ক থাকে, তবে পশ্চিমবঙ্গে একটু আগে আমরা বললাম কালবৈশাখী, তার মাধ্যমে কিছু বৃষ্টি হচ্ছে। অসমে এই সময়ের যে বৃষ্টি তাকে বলা হয় বরদৈছিলা। কেরলে এই সময়ের যে বৃষ্টি তাকে বলা হয় আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার। আর কর্ণাটকে এই সময় যে বৃষ্টি তাকে বলা হয় চেরি ব্লসম বা কফি বৃষ্টি। এইটা কিন্তু এই সময় হয়, যার ফলে 10 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত ওই অঞ্চলগুলোতে হয়ে থাকে। এটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে নয়, এইটা ওই পকেটগুলোতে বা ওই অঞ্চলগুলোতে যেখানে কালবৈশাখী বা বরদৈছিলা বা আম্রবৃষ্টি বা চেরি ব্লসম হচ্ছে, ওই অঞ্চলগুলোতে অল্প অল্প বৃষ্টিপাত আমরা দেখতে পাই, যার মানচিত্রটা এখানটায় আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঋতুতে ভারতবর্ষের, যার নাম হচ্ছে বর্ষাকাল বা মৌসুমী বায়ু প্রবাহকাল। স্থায়িত্ব কি না, জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, প্রায় 3.5 মাস। উষ্ণতা কি বলা হচ্ছে
যে মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাতের কারণে গড় তাপমাত্রা কমে গিয়ে দাঁড়ায় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিতে একটানা অনেক দিন ছেদ হলে অস্বস্তিকর গরম অনুভূত হয় এই সময়। আমাদের মৌসুমী বায়ুর কিন্তু অনেক রকম বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে মৌসুমী বায়ু অত্যন্ত খামখেয়ালি, কখন আসবে কখন যাবে সেটা আগে থেকে প্রেডিকশন করা কার্যত অসম্ভব। আর দ্বিতীয় হচ্ছে মৌসুমী বায়ুর মধ্যে কিন্তু মাঝে মাঝে কতগুলো ছেদ বা ব্রেক আসে, এবং এই সময় কিন্তু বাতাসে হিউমিডিটি খুব বেশি থাকার ফলে আমরা কিন্তু একটু অস্বস্তি বোধ করি। বায়ুর চাপের ক্ষেত্রে বলা হচ্ছে যে গাঙ্গেয় অববাহিকা বরাবর এই সময় নিম্নচাপ অক্ষটি অবস্থান করে, যে কারণে মৌসুমী বায়ু এই সময় অত্যন্ত সক্রিয় থাকে। বায়ু প্রবাহের ক্ষেত্রে বলছে যে এই নিম্নচাপের আকর্ষণে, অর্থাৎ এই যে গাঙ্গেয় অববাহিকায় যে নিম্নচাপের কথা বললাম, সেই নিম্নচাপের আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্র থেকে ভারতের স্থলভাগে প্রবেশ করে। এটি মূল দুটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে, যার একটির নাম আরব সাগরীয় শাখা এবং আরেকটির নাম হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, এবং ভারতে বর্ষাকালের সূচনা ঘটায়। এটা আমি আগেও বলেছি এবং পরের ক্লাসেও এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে। সুতরাং বায়ু প্রবাহের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করলো দুটো শাখা বেয়ে, একটা হচ্ছে আরব সাগর ধরে আর একটা হচ্ছে বঙ্গোপসাগর ধরে। বৃষ্টিপাতের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে জলীয় বাষ্পপূর্ণ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট ও হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে সারা দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়। দেশের গড় বৃষ্টিপাত 118 সেন্টিমিটার হলেও পশ্চিমঘাট ও উত্তর পূর্ব ভারতে তা কিন্তু 300 থেকে 350 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মধ্য ভারতে সেটা কমে গিয়ে দাঁড়াচ্ছে 100 থেকে 150 সেন্টিমিটার। সেখানে একদম পশ্চিম দিকে রাজস্থানে গিয়ে তার পরিমাণ কিন্তু আরো কমে গিয়ে মাত্র 50 সেন্টিমিটারে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যত পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে যাচ্ছি ভারতের, তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকছে। আর আর্দ্রতার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা এই সময় 90%-এর বেশি থাকে। এটা খুবই স্বাভাবিক, তার কারণ মৌসুমী বায়ু এই সময় প্রবাহিত হচ্ছে, সেটাও আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, জলীয় বাষ্পপূর্ণ, এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য বাতাসে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এই সময় বেশি থাকে। মৌসুমী বায়ুর প্রবাহকালটা এখানে মানচিত্রের মধ্যে দেখানো হয়েছে। এই সময় এখানে দেখো একটা মনসুন ট্রাফ, অর্থাৎ মৌসুমী অক্ষ, নিম্নচাপ অক্ষ তৈরি হয়েছে। সেখানে এই আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে এখানে কিন্তু একটা উচ্চচাপ ক্ষেত্র তৈরি হয়েছে ভারত মহাসাগরের উপরে, এবং এখান থেকে কিন্তু মূলত বাতাস প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করছে। এবং কেন প্রবেশ করছে তার সেটা নিয়ে বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে, যেগুলো নিয়ে আমি বলেছিলাম যে ওই চতুর্থ পর্বের বায়ুমণ্ডলের এই ক্লাসটা একটুখানি তোমরা ফলো করবে, সেখানে আরো এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করা রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকের এই ছবিটায় দেখতে পাচ্ছি কতগুলো সবুজ লাইন টেনে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা লাইনের নিচে, রেখার নিচে একটা করে ডেট দেওয়া রয়েছে। যেমন এখানে জুন 1 মানে 1 জুন, 5 জুন, 10 জুন, অর্থাৎ এই তারিখ ধরে আস্তে আস্তে এই মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে এবং আস্তে আস্তে ভারতকে তার আওতাভুক্ত করছে। এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত কিন্তু এই বাতাস পূর্ব দিক থেকে ক্রমশ পশ্চিম দিকে যেতে যেতে একদম 30শে জুন তারিখটা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন, যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি NLM, নর্দার্ন লিমিট অফ মনসুন। 30শে জুন এটা একটা পার্টিকুলার একটা বছরের পরিপ্রেক্ষিতে দেখানো হয়েছে, 2005-এর পরিপ্রেক্ষিতে দেখানো হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 1 জুন থেকে 30শে জুনের মধ্যে, অর্থাৎ এই এক মাসের মধ্যে কিন্তু সারা ভারতে বর্ষাকাল শুরু হয়ে গেছে। সারা ভারতেই কিন্তু বৃষ্টিপাত ঘটতে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু বর্ষাকাল বা মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আস্তে আস্তে সমগ্র ভারতকে প্রভাবিত করে। তৃতীয় ঋতু হচ্ছে শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল। স্থায়িত্ব কি না, অক্টোবর থেকে নভেম্বর মাস, 2 মাস। উষ্ণতা, গড় উষ্ণতা এই সময় 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়, রাতে কিছুটা শীত বোধ হয়, ভোরের দিকে শিশির পড়তে দেখা যায় এই সময়। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা
ক্রমশ কমছে, তার কারণ এরপরেই আমরা সরাসরি শীতকালে প্রবেশ করব। সুতরাং এইটাকে আমরা বলতে পারি একটা ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ দুটো জলবায়ুর মধ্যবর্তী একটি স্থানান্তরিত অঞ্চল আমরা বলতে পারি এই সময়টাকে, অক্টোবর নভেম্বর মাসটাকে। বায়ুচাপ এই সময় উষ্ণতা কমে আসায় উত্তর ভারতে উচ্চচাপের সৃষ্টি হলেও একই সময়ে দক্ষিণে সমুদ্রের ওপর তখন কিন্তু নিম্নচাপ তৈরি হয়। বায়ুচাপের স্থান পরিবর্তনের কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ক্রমশ পিছু হতে থাকে। আস্তে আস্তে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পিছু হচ্ছে, ক্রমশ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে, এবং তার জায়গায় এই লাল রঙের যে অ্যারো চিহ্ন অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু তার জায়গায় কিন্তু একটু একটু করে জায়গা করে নিচ্ছে। স্থলভাগ থেকে আগত শুষ্ক প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য আকাশ প্রায় এই সময় মেঘমুক্ত থাকে, বৃষ্টিপাত খুব কম হয়। আর ঘূর্ণিঝড় অর্থাৎ শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সঙ্গে আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষের ফলে এই সময় শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলভাগে ঝড় ও বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমবঙ্গে এই ঝড়কে বলা হয় আশ্বিনের ঝড়। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক বাতাস আসছে, আর দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস তখনও পর্যন্ত পুরোপুরি উইথড্র হয়নি, তারাও কিন্তু তাদের প্রবাহপথটা কিছুটা বজায় রেখেছে। এই দুটো ভিন্নধর্মী বাতাসের সংঘর্ষে এই অঞ্চলে, বিশেষ করে ভারতের পূর্ব উপকূলীয় এই অঞ্চলে কিন্তু বেশ কতগুলো এই সময় ঘূর্ণিঝড় দেখতে পাই আমরা, যেগুলোকে আমরা আশ্বিনের ঝড় বলছি। একদম আজকের আলোচনার শেষ অংশে চলে এসেছি। ভারতের ঋতুচক্রের শেষ ঋতু শীতকাল বা মৌসুমী উত্তরকাল, এর স্থায়িত্ব দেখো ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ 3.5 মাস। উষ্ণতা কি হয় না, গড় তাপমাত্রা এই সময় কমে হয় 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যদিও অঞ্চল ভেদে এর তারতম্য দেখা যায়। উত্তরে লাদাখ অঞ্চলে যেখানে তাপমাত্রা -45 ডিগ্রিতে নেমে যায়, সেখানে দক্ষিণ ভারতে তখন তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কথা আমি আগেও বলেছিলাম। বায়ুচাপ এর ক্ষেত্রে বলা হচ্ছে যে অতিরিক্ত শীতলতার জন্য ভারতের সর্বত্র এই সময় উচ্চচাপ থাকে। উত্তর পশ্চিম ভারতে এই সময় উচ্চচাপ কক্ষ তৈরি হয়, অর্থাৎ এই অংশে তখন কিন্তু উচ্চচাপ কক্ষ তৈরি হচ্ছে। বায়ু প্রবাহ সমুদ্রের উপর দিয়ে তৈরি হওয়া নিম্নচাপের আকর্ষণে উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক ও শীত মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ এইখানে তখন উত্তর পশ্চিম দিকে তখন উচ্চচাপ এবং সমুদ্রের উপরে তখন নিম্নচাপ তৈরি হওয়ার ফলে এই বাতাস ক্রমশ উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে এই সময় আকাশ মূলত মেঘশূন্য থাকায় বৃষ্টিপাত হয় না, তবে মাঝে মাঝে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝা উত্তর তথা উত্তর পশ্চিম ভারতে 5 থেকে 10 সেন্টিমিটার মতন বৃষ্টিপাত ঘটে। এটা আমরা আগের স্লাইডে একটা আলোচনার মধ্যে ছবিতে আমরা দেখিয়েছি যে ভূমধ্যসাগর থেকে কিভাবে বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সেটা আস্তে আস্তে প্রবেশ করছে এবং ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম প্রান্তে এসে সামান্য বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটাই একমাত্র ব্যতিক্রম শীতকালে, যেটা বৃষ্টিপাত ঘটাচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম অংশে। বাদবাকি ভারতের অন্যান্য অঞ্চল কিন্তু এই সময় মোটামুটি শুষ্ক অবস্থায় থাকে, যেহেতু এই সময় যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাস অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বাতাস মূলত শুষ্ক প্রকৃতির। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা এর পরের বিষয়টা আবার পরের একটি ক্লাসে, ভার্চুয়াল ক্লাসে আমরা আলোচনা করব। সুতরাং আজকের মতন আমরা ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে।